স্বাগত নিউজ 24 দেশ সংবাদে, সঙ্গে আছি আমি আসমা তুলি। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। রাজশাহীতে করোনা টিকাদান কর্মসূচি সফল করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বয়স বিবেচনায় নাগরিকদের রেজিস্ট্রেশন, টিকা কেন্দ্রে নিয়ে যাওয়া সহ নানা সহায়তা করবে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে থাকা করোনা ব্যবস্থাপনা কমিটি। এই কমিটি সঠিকভাবে কাজ করলে নাগরিকদের টিকার আওতায় আনা সহজ হবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। নাগরিকদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে থাকা করোনা ব্যবস্থাপনা কমিটিকে। বয়স বিবেচনায় নাগরিকদের রেজিস্ট্রেশন, টিকা কেন্দ্রে নিয়ে যাওয়া, পরবর্তী প্রতিক্রিয়া সম্পর্কে খোঁজ রাখবেন কমিটির সদস্যরা। সরকার টিকার যোগান নিশ্চিত করতে কাজ করছে। সবাই যাতে টিকা নিতে পারে সেজন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করতেও নেওয়া হয়েছে উদ্যোগ। আমাদের প্ল্যান আছে যে আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাদের রেজিস্ট্রেশন করিয়ে যত দ্রুত সম্ভব অধিক সংখ্যক মানুষকে আমরা ভ্যাকসিনেশনের আওতায় আনার চেষ্টা করব। আমাদের 30টি ওয়ার্ড কাউন্সিলের কার্যালয় আছে, আমাদের 16টি স্বাস্থ্যকেন্দ্র আছে। সব মিলিয়ে আমাদের একটা বড় সুযোগ আছে আমাদের এটিকে ছড়িয়ে দিয়ে যার যার এলাকা সেখানে আসবেন এবং রেজিস্ট্রেশনটা করবেন। জনস্বাস্থ্য নিয়ে কাজ করা ব্যক্তিরা বলছেন, নাগরিকদের টিকার আওতায় নিয়ে আসতে এই উদ্যোগ ফলপ্রসূ হবে। হেলথ সেন্টার যেটা আছে সেটা কিন্তু কার্যকর একটা ভূমিকা রাখতে পারে, তবে এই ক্ষেত্রে কিন্তু একজন ওয়ার্ড মেম্বারকে কিন্তু এখানে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সমাজসেবী যারা আছেন, অন্যান্য যারা সোশ্যাল ব্যক্তিরা আছেন, ঐক্যবদ্ধভাবে যদি আমরা নামি তাহলে আমরা অবশ্যই কোভিড মোকাবেলা করব। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষে সিটি কর্পোরেশন এলাকায় ওয়ার্ড কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন ও উপজেলা পর্যায়ের দক্ষ স্বাস্থ্যকর্মীরাই থাকবেন টিকা দেওয়ার দায়িত্বে। প্রত্যন্ত ইউনিয়ন ভিত্তিকে আমাদের টিকাগুলি হয়তো আমাদের দিতে হবে। এই জন্য আমরা যেটা করছি, আমাদের যে কর্মী আছে, স্বাস্থ্যকর্মী, তাদেরকে এই মুহূর্তে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। যারা স্বাস্থ্য বিভাগের কর্মী তারা ইপিআই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত, সেই সমস্ত আমাদের কর্মীরাই এই কাজটি করবে। সরকারের সংগ্রহে থাকা সব ধরনের টিকার বরাদ্দ পাওয়া গেছে। রাজশাহীতে 4 লাখ মানুষকে টিকা দেওয়া সম্ভব জানিয়েছেন জেলা প্রশাসক। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। করোনা থাবায় বিপর্যস্ত দেশের উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চল। কিছুতেই থামছে না সংক্রমণ, মৃত্যু ও শনাক্তের হার। 24 ঘন্টায় করোনা উপসর্গে দেশের বিভিন্ন জেলায় প্রাণ হারিয়েছেন 150 শতাধিক। রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে করোনা ও উপসর্গে 17 জনের মৃত্যু হয়েছে। নতুন করে এই হাসপাতালে ভর্তি হয়েছেন 42 জন। খুলনার করোনা ডেডিকেটেড 5 হাসপাতালে 18 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে প্রাণ হারিয়েছেন 23 জন। এছাড়া কুষ্টিয়ায় 14, সাতক্ষীরায় 5, কুমিল্লায় 15, বরিশালে 15, ফরিদপুরে 8, দিনাজপুরে 6, টাঙ্গাইলে 4 এবং চট্টগ্রামে 12 জন মারা গেছেন। এইসব জেলায় করোনার সংক্রমণও বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোই বাড়ছে রোগীর ভিড়। করোনা পরিস্থিতির খবর জানতে চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, বন্দর নগরীতে ঈদের পর রোগীর হার কেমন দেখছেন? ধন্যবাদ তুলি। আপনি জানেন যে চট্টগ্রামও খুব একটা ভয়াবহ আকার রূপ নিয়েছে করোনা। প্রতিদিনেই কিন্তু আসলে করোনার সংক্রমণ যেমন বাড়ছে, মৃত্যু কিন্তু অনেকটা বেশি। 24 ঘন্টায় 12 জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে, এমনকি সংক্রমিত হয়েছে 24 ঘন্টায় 800-র বেশি। তাহলে আমরা যতটুকু পর্যন্ত আমাদের হাতে তথ্য আছে, 75,000 কিন্তু ছাড়িয়ে গেছে চট্টগ্রামের সংক্রমণের হার, আর মৃত্যুর হারও কিন্তু অনেকটা বেশি। কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রামের যে জেনারেল হসপিটাল আপনি দেখছেন, একে একে করে কিন্তু আসলে বেড বাড়ানো হচ্ছে, এমনকি আইসিইউ কিন্তু আসলে এই হাসপাতালে কিন্তু বাড়ানো হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে তবুও কিন্তু আসলে খুব একটা সমস্যায় পড়তে হচ্ছে। এখন চট্টগ্রামের যে হাসপাতালগুলো আছে সব হাসপাতালে কিন্তু আইসিইউ সংকট। বেসরকারি হাসপাতাল যেগুলো আছে সেখানেও কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। গত বছর আমরা দেখেছি বেসরকারি হাসপাতালগুলো তেমন কোনো তারা এগিয়ে আসেনি এই রোগের জন্য, কিন্তু এবার কিন্তু তা খুব একটা ব্যতিক্রম দেখা যাচ্ছে। বেসরকারি হাসপাতালও কিন্তু তারা চিকিৎসা দিচ্ছে। তবু যে একের পর এক যে সংক্রমণের হার বাড়ছে, তেমনিভাবে কিন্তু আসলে আমরা দেখছি কিন্তু আসলে যে মৃত্যুর হারও বাড়ছে। এই কারণে কিন্তু আসলে মানুষের যে সচেতনতা, সেই সচেতনতা কিন্তু আসলে খুব একটা বেশি
হওয়া দরকার বলে মনে করছেন। জেলা প্রশাসন আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, পুলিশ প্রশাসনও কিন্তু আসলে খুব একটা সতর্ক অবস্থান আছে। আপনি যে মানুষ যেভাবে ঘোরাফেরা করছে, লকডাউনের মধ্যেও কিন্তু আসলে মানুষ ঘরে নেই, ঘর থেকে বের হয়ে এসেছেন। এমনকি যে রিক্সা ছাড়াও কিন্তু আসলে গণপরিবহন একেবারে কিন্তু চট্টগ্রামে বন্ধ রয়েছে, কিন্তু তবু দেখা যাচ্ছে রিক্সা করে বলে মানুষ চলাফেরা করছেন, এমনকি পায়ে হেঁটে সবচেয়ে বেশি চলাফেরা করছেন। এমনকি অনেকজন কিন্তু আসলে লকডাউনের কী অবস্থা সেই অবস্থা দেখার জন্য কিন্তু চট্টগ্রামের সড়কগুলোতে কিন্তু অপেক্ষা করছেন। এই কারণে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন, এইভাবে যদি যে মানুষ সচেতন না হয়, যে কারণে কিন্তু আসলে যে উদ্দেশ্যে কিন্তু লকডাউন দেওয়া হয়েছে, সেই উদ্দেশ্য যদি আসলে কোনোভাবে সফল না হয়, তাহলে কিন্তু সংক্রমণের হার আরও বেড়ে যাবে বলে মনে করছেন চিকিৎসকরা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব, আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন ময়মনসিংহে সৈয়দ নোমানের কাছে। ধন্যবাদ জয়। আসলে আপনি জানাচ্ছিলেন চট্টগ্রামের খবর, আমি যদি বলি ময়মনসিংহের খবর, ময়মনসিংহ কিন্তু প্রতিদিনই আসলে রেকর্ড ভাঙছে এবং এই রেকর্ডে আসলে উৎকণ্ঠা উদ্বেগ সব কিছুই বাড়াচ্ছে ময়মনসিংহবাসীর জন্য। যে গত 24 ঘন্টায় কিন্তু এই পর্যন্ত 376 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ গতকাল সকাল 10টা থেকে আজকে সকাল 10টা পর্যন্ত 323 জনের মৃত্যু হয়েছে এবং চলতি মাসের 26 তারিখ পর্যন্ত যদি আমি বলি 376 জনের মৃত্যু হয়েছে। আসলে এই 26 দিনে যে 376 জনের যে মৃত্যুর সংখ্যা, সেটি কিন্তু আসলে বিশাল অঙ্কের একটি দাঁড়ায় এবং আজকে যে মৃত্যুর সংখ্যা যে 23 জন, সেটি কিন্তু সর্বোচ্চ। অর্থাৎ এর আগে কখনো এই ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে এত রোগীর মৃত্যু হয়নি। আমি যদি আরও পরিসংখ্যান দিই, যে 210 বেডের যে ময়মনসিংহ মেডিকেল করোনা ইউনিট যেটি আছে, সেটি কিন্তু এখন 456 জন রোগী আছে। অর্থাৎ রোগী 210 বেডের রোগী থাকলেও এখন কিন্তু 456 জন রোগী আছে, যা আসলে বেড ছাড়িয়ে এখন মাটিতেও কিন্তু স্থান নিয়েছে। এবং আমি আপনাকে যদি আরেকটু জানাই যে এই গত 24 ঘন্টায় ময়মনসিংহ জেলায় আসলে 1263টি নমুনা পরীক্ষা করা হয় এবং এর মধ্যে 370 জন কিন্তু নতুন করে শনাক্ত হয়েছে, যেটিও কিন্তু আগের যে কোনো রেকর্ড কিন্তু আজকে ছাড়িয়েছে এবং শনাক্তের হার 29.29 আমাদের জানিয়েছে জেলার সিভিল সার্জন। এবং আমি যদি আপনাকে বলি, জেলায় মোট আক্রান্ত হয়েছে কিন্তু এই পর্যন্ত 12,855 জন। অর্থাৎ আমি আপনাদের এতক্ষণ যে পরিসংখ্যান দিলাম, সেই পরিসংখ্যানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ময়মনসিংহ জেলায় কি পরিমাণ উদ্বেগ কাজ করছে। কিন্তু এরপরও আমরা দেখতে পাচ্ছি যে লকডাউন যেটি চলছে, সেটি কিন্তু আসলে অনেকটা উপেক্ষিত। আমরা দেখেছি রাস্তাঘাটে আসলে বড় গাড়ি না চললেও ছোট ছোট যে যানবাহন, বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশা এবং সিএনজি চালিত রিক্সা যেগুলো আছে এবং সাধারণ মানুষের যে অবাধ চলাচল, সেটি কিন্তু আসলে আমরা এখনো দেখতে পাচ্ছি। এবং এই যে নিয়ন্ত্রণে আসলে প্রশাসন বা যথেষ্ট সচেষ্ট থাকলেও কিন্তু আসলে আমরা সাধারণ মানুষের যে ইচ্ছে আছে, অর্থাৎ সাধারণ মানুষের যে আসলে যে সাবধানতা অবলম্বন করা দরকার, সেটি কিন্তু নেই। এবং আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে জানানো হয়েছে, আসলে আর যদি এর থেকেও বেশি যদি বেগতিক অবস্থা হয়, তাহলে আসলে তারা চিকিৎসা ব্যবস্থায় মুখ থুবড়ে পড়বে। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার করোনা নিয়ে সর্বশেষ খোঁজখবর। আমরা কুষ্টিয়াতে যাব, যেখানে অপেক্ষা করছে আমাদের সহকর্মী জাহিদ। নোমান, কুষ্টিয়াতেও কিন্তু ভয়াবহ পরিণতি চলছে দীর্ঘদিন ধরে এবং কুষ্টিয়াতে যে মৃত্যুর মিছিল চলছে। আপনি যেটা বলছিলেন যে মানুষ স্বাস্থ্যবিধি এবং ঘোরাফেরা এগুলো সবই মানছেন না, মানে স্বাস্থ্যবিধি মানছেন না, নিয়মিত ঘোরাফেরা করছেন, এই ব্যবস্থা কুষ্টিয়াতেও। কিন্তু আমরা দেখছি যে সড়কের যে পরিস্থিতি, কিন্তু হাসপাতালের পরিস্থিতি একেবারে করুণ। আমি কিছু পরিসংখ্যান দিলে বুঝতে পারবেন যে কুষ্টিয়ায় কিভাবে করোনার সংক্রমণ বাড়ছে এবং কিভাবে মৃত্যুর মিছিল বাড়ছে। এবং গত 5 দিনে কুষ্টিয়াতে 628 জন করোনা সংক্রমিত হয়েছে, যদিও এই 628 তার আগের 5 দিনে ছিল 1120 এবং ঈদের 3 দিন যেখানে নমুনা সংগ্রহ সীমিত ছিল, যে কারণে ওই 3 দিনে আসলে খুব কম সংখ্যক নমুনা নেওয়া হয়েছে, সেখানে সংক্রমণও কম ছিল। তার পরে 2 দিন অর্থাৎ গতকাল কিন্তু 260 জন নতুন করে সংক্রমিত হয়েছে এবং আজকে 223 জন। এই সংক্রমণের হার কিন্তু সবসময় 30-এর উপরে এবং গতকালও যখন সংক্রমণের হার ছিল 30-এর উপরে, 30-এর সামান্য উপরে, আজকে কিন্তু সেটা 33-এ পৌঁছেছে। এবং আগের 5 দিনের তুলনায় এই ঈদের পরের 5 দিনে কিন্তু আমরা দেখছি যে 10 জনের মৃত্যু বেশি হয়েছে
আগের 5 দিনে যেখানে 55 জনের মৃত্যু হয়েছে এবং এই গত 5 দিনে সেখানে কিন্তু 66 জনের মৃত্যু হয়েছে এবং গত 24 ঘন্টায় এখানে আরও 14 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে আমি হাসপাতালেই মারা গেছেন 12 জন, যার মধ্যে 11 জন করোনা পজিটিভ এবং অন্যান্য উপজেলা হাসপাতালে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এই যে এত মৃত্যু এবং এত সংক্রমণের হার দিন দিন বাড়ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা চিকিৎসক এবং হাসপাতাল এবং করোনা ব্যবস্থাপনা প্রতিরোধ যেসব কমিটি আছে সেসব কমিটির নেতাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন গ্রাম অঞ্চলে আসলে ছড়িয়ে পড়েছে করোনা এবং সেখানে কিন্তু ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে সেখানে কমিটি করা হয়েছে। সেই কমিটির মাধ্যম দিয়ে তারা কিন্তু আসলে চেষ্টা করছেন যে করোনা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে তুলি। জাহিদ, ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম ও ময়মনসিংহ থেকে যুক্ত হওয়া সহকর্মী নয়ন বুড়াজয় এবং সৈয়দ নোমানকে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যুক্ত হয়েছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, নেই অক্সিজেনের সংকট। তদারকি করছেন রাজনৈতিক নেতারা, বসানো হয়েছে সিসি ক্যামেরা। তারপরও কেন কমছে না করোনার মৃত্যুহার? অনেকে বলছেন সচেতনতার অভাব, রোগীরা আসছেন এই খারাপ পরিস্থিতি নিয়ে। তবে অক্সিজেন সরবরাহের ত্রুটি থাকতে পারে বলে মনে করছেন সিভিল সার্জন। বিস্তারিত জাহিদুজ্জামানের প্রতিবেদনে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ইউনিলিভারের পক্ষ থেকে দেয়া হলো করোনা চিকিৎসার আরো কিছু আধুনিক সরঞ্জাম। সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত সহায়তায় এভাবেই আধুনিক হয়েছে কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া হাসপাতাল। তদারকির ভার নিয়েছেন সরকার দলীয় রাজনীতিবিদরা। বসানো হয়েছে সিসি ক্যামেরা, তারপরও থামছে না মৃত্যুর মিছিল। কিন্তু সিসিটিভি লাগানো হয়েছে যাতে করে ওইখানে মনিটরিং করার জন্য, সার্ভেলেন্স করার জন্য প্রতিটা মুহূর্তে দেখা হচ্ছে যে আসলে কেন রোগী মারা যাচ্ছে, সেটার জন্য আসলে ব্যবস্থা নেওয়া। স্বেচ্ছাসেবক হিসেবে হাসপাতালে কাজ করছেন ছাত্রলীগের 65 জনের একটি দল, যাদেরকে আমাদের আইসোলেশনে সাসপেক্টেড ওয়ার্ডে আমরা ভর্তি দেখি। এতে অক্সিজেন স্যাচুরেশন 40-35 নিয়ে অনেকজন আসছে, যাদেরকে আসলে কোনোভাবে একসময় দিয়ে আর সার্ভাইভ করানো সম্ভব হচ্ছে না। হাসপাতালে মৃত্যু কেন কমছে না তা নিয়ে খোদ সিভিল সার্জনই চিন্তিত। কারণ অনুসন্ধানে প্রায় দিনই বৈঠক করছেন বিশেষজ্ঞরা। আমাদের সেন্ট্রাল অক্সিজেন লাইনে কোনো ত্রুটি আছে কিনা, অথবা সিলিন্ডার থেকে যে গ্যাসগুলো বার হয় তাতে যে পরিমাণ লিটার আমরা প্রতি মিনিটে দিতে হয় সেখানে ঠিকমতো যাচ্ছে কিনা, কিছু ত্রুটি আমরা বার করছি সন্দেহজনক। সেটা যদি সত্যি হয় সেটা আমাদের কারেকশন করার চেষ্টা চলতেছে। গত 4 দিনে হাসপাতালের 7 জন চিকিৎসক করোনা সংক্রমিত হয়েছেন। দিন শেষে যেমন নিভে আসে আলো, নেমে আসে অন্ধকার, তেমনই অন্ধকার নেমে এসেছে এই হাসপাতালের করোনা রোগীদের জীবনে। তবে আধুনিক সরঞ্জাম, উন্নত চিকিৎসা এবং সঠিক তদারকির মাধ্যমে আবার সেই অন্ধকার ঠেলে আলো ফিরে আসবে এমন প্রত্যাশা রোগী এবং চিকিৎসকদের। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী 5 অগাস্ট পর্যন্ত সিলেট 3 আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ স্থগিত করেছেন হাইকোর্ট। উপনির্বাচন নিয়ে রিট আবেদনের শুনানি হয় বিচারপতি এম এনায়েতুর রহিমের ভার্চুয়াল একক বেঞ্চে। এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে 28 জুলাই অনুষ্ঠেয় এই আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ স্থগিত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট আবেদন করা হয়। সুপ্রিম কোর্টের 6 আইনজীবী এবং সালেহ আহমেদ সহ স্থানীয় 7 ভোটারের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির রিট আবেদন দাখিল করেন। গেল 11 মার্চ সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়। প্যান্ডেমিক সিচুয়েশন, সেখানে কোনোভাবেই ভোট গ্রহণের মতো একটি পাবলিক আয়োজন করা সম্ভব নয় এবং সেখানে ইতোমধ্যে যিনি রিটার্নিং অফিসার আছেন তিনি মারা গেছেন এবং তার সাথে সাথে 7ই সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে সময় আছে নির্বাচন করার। আমাদের যুক্তি বিবেচনায় নিয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ 5 আগস্ট পর্যন্ত নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত করেছেন এবং পরবর্তীতে আলাপ আলোচনা করে নির্বাচনের ডেট ঘোষণা করা হবে। করোনা সংক্রমণ রোধে দেশ জুড়ে কঠোর লকডাউনের আজ 4র্থ দিন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার নিষেধাজ্ঞা থাকলেও নানা অজুহাতে ঠিকই চলাচল করার চেষ্টা করছে মানুষ। তবে বিভিন্ন জেলায় সরকারি এই নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে অপ্রয়োজনীয় ঘর থেকে বের হলেই জরিমানাও গুনতে হচ্ছে অনেককে। এদিকে প্রধান 2 ঘাটে আজও ঢাকামুখী মানুষের ভিড়। ব্যুরো প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট।
বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে মানুষ ও যান চলাচল নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদের পরে যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী যারা আওতার বাইরে পড়ে তাদেরকে আমরা ফেরত পাঠাচ্ছি এবং এক্ষেত্রে যারা বিশেষ করে সেই মাধ্যমে আমরা জরিমানার ব্যবস্থা করছি। তারপরও নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন অনেকেই। মাছ বিক্রিওয়ালা দিয়েছি, ওখানে গাড়িতে ভরে গেছে আর একটা নেওয়ার জন্য। আমি তো মাস্ক প্রায় সময় পরে গরম লাগতেছে, ওই কারণে একটু মাস্কটা খুলে ফেলছি। যে রাজশাহীতে কঠোর লকডাউন কাগজে কলমে থাকলেও বাস্তবে তা পালিত হচ্ছে ঢিলেঢালাভাবেই। সড়কে বেড়েছে মানুষ ও যান চলাচল, এমনকি উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধিও। বরিশালের রাস্তাঘাটে বেড়েছে মানুষ ও যান চলাচল। নগরীর বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অলিগলিতে সবকিছুই চলছে স্বাভাবিক গতিতে। এদিকে লকডাউন এবং স্বাস্থ্যবিধি বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ময়মনসিংহ নগরীতে দোকানপাট ও গণপরিবহন বন্ধ থাকলেও রিকশা, অটোরিকশা ও ব্যক্তিগত যানসহ মানুষের চলাচল বেড়েছে। তবে বিনা কারণে বের হলে আইন শৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। তবুও কোনো না কোনো অজুহাতে রাস্তায় বের হচ্ছেন তারা, মানছেন না স্বাস্থ্যবিধিও। একই চিত্র বগুড়ায়। গণপরিবহন বন্ধ থাকায় শহরের বিভিন্ন সড়কে দৌরাত্ম্য বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইকের। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী লকডাউন কার্যকরে মাঠে রয়েছে। কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নারায়ণগঞ্জে 23টি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। তারপরও ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। এদিকে মুন্সিগঞ্জে শিমুলিয়া ঘাটে সকাল থেকে বাড়ি ফেরা ও ঢাকামুখী যাত্রীদের ভিড়। সোমবার সকাল থেকেই ফেরিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব উপেক্ষা করেই নদী পারাপার হতে দেখা যায় অনেককেই। এছাড়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারিও। একই চিত্র দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটেও। গেল কয়েকদিনের চেয়ে আজ এই নৌ রুটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল, সিলেট ও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাহাত খান। রাহাত, লকডাউনের চিত্র কেমন দেখছেন? সেখানকার আজকের চিত্র আমাদের জানান। আপনাকে আসলে ঈদের পর আপনাকে ধন্যবাদ। আপনার ঈদের পরে কঠোরতম লকডাউনের চতুর্থ দিন আজ, কিন্তু কঠোরতম লকডাউন যেটি বলা হচ্ছে আসলে যে অতি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হবে না, এটি কিন্তু বলা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু মানুষ প্রয়োজনে বের হয়, কিছু মানুষ অপ্রয়োজনে বের হয় ঘর থেকে। নানা অজুহাত রয়েছে, আবার যুক্তিও রয়েছে। এভাবে সকালের দিকে হাজারো মানুষ রাস্তায় বের হয়, বিশেষ করে বাজারগুলোতে গেলে বোঝার উপায় নাই যে করোনা বা লকডাউন বলতে এখানে কিছু রয়েছে। সেটি হলো বাজারের চিত্র। এছাড়া যে বিভিন্ন প্রধান সড়কগুলো রয়েছে সেখানে অপ্রয়োজনে প্রচুর মানুষ ঘুরতে দেখা গেছে। যানবাহন রয়েছে এখানে বন্ধ রয়েছে, গণপরিবহন এবং ব্যাটারি চালিত কিছু রিক্সা এবং অটো, এছাড়া কিন্তু অন্যান্য যানবাহন বা বাস বন্ধ রয়েছে, লঞ্চ বন্ধ রয়েছে। নগরীর বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে, খাদ্য এবং ওষুধ সামগ্রীর দোকান খোলা রয়েছে। তবে অলিগলিতে চায়ের দোকান, মুদি দোকান বা ফ্লেক্সিলোডের দোকান, সেসব দোকানে কিন্তু জটলা বা ভিড় আমরা দেখেছি। যদিও লকডাউন বাস্তবায়ন এবং স্বাস্থ্যবিধি রক্ষায় নগরীতে আজও সকালে 3টি এবং দুপুরের পর 3টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে শুরুর দিকে যে একটি কঠোরতম একটা ভাব ছিল সেটি কিন্তু নেই। কারণ একটি দেখা যাচ্ছে একটি টহল পিকআপ, সেটি পুলিশের হোক বা সেনাবাহিনীর হোক, তারা যাচ্ছে সেখানে যদি একটা জটলা দেখে তারা কিন্তু তাদেরকে ধমক বা শাসন কিছুই করেন না, শুধুমাত্র সেখান থেকে হেঁটে যান। তো এই অবস্থায় আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখান থেকে সেনাবাহিনীর 2টি গাড়ি গিয়েছে, কিন্তু তারা কিন্তু কাউকে কিছু বলেননি। এভাবেই কিন্তু সময়গুলো পার হয়ে যাচ্ছে এবং মানুষ এটিকে দুর্বলতা হিসাবে নিচ্ছে। সদর রোডে দায়িত্বরত রয়েছেন এটিএসআই দীপক শিকদার। আপনার কাছ থেকে জানতে চাই আজকে চতুর্থ দিনে মানুষজনের কি অবস্থা রাস্তায়? হ্যাঁ, মানুষজন আগের চেয়ে অনেকটা বেড়েছে এবং যানবাহনও কিছুটা বাড়ছে। আমরা চেষ্টা করতেছি নিয়ন্ত্রণ করার। লোকজন বেড়েছে। ধন্যবাদ। এই ছিল বরিশাল থেকে। আমরা এখন যাব সিলেটে, রয়েছেন আমাদের সহকর্মী সৈয়দ রাসেল। আপনার কাছে সেখানকার পরিস্থিতি সম্পর্কে দর্শকদের জানাবেন।
জি ধন্যবাদ রাহাত। আসলে আপনার মতো আসলে সিলেটের একই অবস্থা, ঢিলে ডালাভাবে আসলে চলছে সিলেটের লকডাউন। আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনাকে দেখাই সিলেটের অবস্থা, অসংখ্য মানুষ এখন রাস্তায় আছেন। তো যে পরিমাণ পুলিশ সদস্য প্রশাসন যে পরিমাণ মাঠে থাকার কথা, আসলে সেই রকম পুলিশ কিংবা এই প্রশাসনের কর্মকর্তারা মাঠে নেই লকডাউন বাস্তবায়নের জন্য। আমরা সিলেটের বেশ সকাল থেকেই বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি। আমরা এই বরিশালের মতো সিলেটও দেখেছি বিভিন্ন জায়গায় পুলিশের টহল আছে এই মাঝে মাঝে, কিংবা সেনাবাহিনীর টহল আছে, কিন্তু আসলে তারা গাড়ি থেকে, অনেক জায়গায় দেখা যায় গাড়ি থেকেও নামছেন না। এমনকি মানুষকে স্বাস্থ্যবিধি নিশ্চিতের ব্যাপারে যে সচেতনতামূলক প্রচারণা যেটা, সেটা আসলে আমরা করতে দেখছি না, এরকম আসলে অবস্থা। সেক্ষেত্রে আসলে অসংখ্য মানুষ রাস্তায় নেমেছেন, স্বাস্থ্যবিধির কারো বালাই নেই। এছাড়া পুলিশের দুর্বলতা, প্রশাসনের দুর্বলতার সুযোগে অনেকেই আসলে ভেতরে কিছু দোকানপাটও খুলেছেন। মূল রাস্তা যেগুলো, সেগুলো দোকান বন্ধ থাকলে একটু গলির ভেতরে কিংবা একটা আউটসাইডে যেগুলো বেশিরভাগ দোকানপাটে খুলেছেন। যেহেতু সব জায়গায় আসলে শুধু নিত্য প্রয়োজনীয় দোকান খোলা থাকার কথা ছিল, কিন্তু অসংখ্য দোকান আসলে খুলেছে। যদিও আমি সিলেটের জিন্দাবাজার আছি, এখানে বেশিরভাগই আসলে শপিং মলগুলো আসলে এখানে বন্ধ আছে। অতিরিক্ত হচ্ছে এখানের অবস্থা। আর একটা যে জানি রাখি, গণপরিবহন আসলে বন্ধ আছে, কিন্তু যে ছোট বেশ কিছু সিএনজি চালিত অটো রিক্সা আছে, সেগুলো আসলে বেশিরভাগ জায়গায় চলছে। যদিও এই মানুষের অভিযোগ রয়েছে, তারা আসলে অতিরিক্ত ভাড়া নিয়ে আসলে সেগুলো চলাচল করছে, এইরকম একটি অবস্থা। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি, করোনার ব্যাপারে আসলে সিলেটে আসলে বলতে গেলে ভয়াবহ আকার ধারণ করছে সিলেটে করোনা। সর্বশেষ যে 24 ঘন্টায় সিলেট বিভাগের মধ্যে 14 জন মানুষ আক্রান্ত মারা গেছেন এই পর্যন্ত। যেটা হচ্ছে সিলেটের মধ্যে রেকর্ড সংখ্যক মানুষ মারা গেলেন এই গত 24 ঘন্টায়। এই হচ্ছে সিলেটের করোনা এবং লকডাউন সম্পর্কে সর্বশেষ ফিরে যাচ্ছি। এই লকডাউন সম্পর্কে বিস্তারিত জানাতে আমার সাথে যুক্ত হবেন এখন রাজবাড়ির দৌলতিয়া ফেরিঘাট থেকে শামীমের কাছে ফিরে যাচ্ছি। শামীম। ধন্যবাদ রাসেল। আপনি যেমনটি জানাচ্ছেন, তো দৌলতিয়া পাটুরিয়া নৌরুট কিন্তু যাত্রী কিন্তু চলাচল স্বাভাবিক করছে। আমি তো দেখাতে চাচ্ছি যে আজ কিন্তু কঠোর লকডাউনের 4র্থ দিন অতিক্রম করছে, কিন্তু 4র্থ দিন অতিক্রম করলেও কিন্তু দৌলতিয়া পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, কিন্তু ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে জরুরি যানবাহন ও পণ্যবাহী ট্রাক পারাপার করার জন্য। এই সুযোগে কিন্তু দৌলতিয়া পাটুরিয়া নৌরুট ব্যবহার করে আসা যাওয়া করছে। তো আমরা একটি কথা বলতে পারি, এরা কিন্তু কোনো বাধা বিপত্তি অতিক্রম না করে কিন্তু সহজেই দৌলতদিয়া ঘাটে এসে ফেরিতে উঠে কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে যেতে পারছে। তারা কিন্তু সহজে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে পারাপার হয়ে কিন্তু তারা গন্তব্যস্থানে যাচ্ছে। এক্ষেত্রে সহজে পারাপার হওয়ার কারণে কিন্তু দৌলতদিয়া ঘাটে প্রতিনিয়ত সামাজিক দূরত্ব বজায় করছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আমাদেরকে জানান, তারা দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট জরুরি যানবাহন পারাপার করার জন্য কিন্তু 3টি রোরো ফেরি ও 3টি ইউটিলিটি ফেরি দিয়ে, মাত্র 6টি ফেরি দিয়ে এই পণ্যবাহী ট্রাক পারাপার করার কারণে কিন্তু এই সুযোগে কিন্তু যাত্রী এবং মোটরসাইকেল এবং ব্যক্তিগত যানবাহনগুলো পারাপার করছে। তো আমরা একটি কথা বলতে পারি, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করার কারণে কিন্তু যাত্রীরা সুযোগ নিয়ে কিন্তু সকাল থেকে কিন্তু যাওয়া আসা করছে। এক্ষেত্রে কিন্তু সামাজিক দূরত্ব বজায় না রেখে এই সকল যাত্রী ঢাকামুখী এবং ঘরমুখী হচ্ছে। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। শামীম, ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি বরিশাল এবং সিলেট থেকে যুক্ত হওয়া রাহাত খান এবং সৈয়দ রাসেলকে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার দেশ সংবাদে। পিরোজপুরে ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘরে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সেখানে বসবাস করতে ঘর প্রতি 10 থেকে 20 হাজার টাকা চাঁদা গুনতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। জেলার পাড়েরহাট আশ্রয়ণ প্রকল্পের আবাসন সমবায় সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ভূমিহীনরা। অভিযুক্ত ব্যক্তি সবকিছু নিয়ন্ত্রণের জন্য স্থানীয় ইউপি সদস্যের দিকে আঙুল তুলেছেন। ইমন চৌধুরীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট আশ্রয়ণ প্রকল্পে প্রায় 7 মাস আগে অর্ধশত ঘর তৈরি হয়। এগুলো ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে বরাদ্দ দেওয়া হয়। তবে নতুন ঘরে থাকতে পারা খুব বেশি দিন স্থায়ী হয়নি। ভূমিহীনরা বলছেন, ঘরে থাকতে হলে 10 থেকে 20 হাজার টাকা করে চাঁদা দিতে হচ্ছে তাদের, না পারলে নানাভাবে হয়রানি ও লাঞ্ছিত করা হচ্ছে। এসব অভিযোগ আবাসন সমবায় সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।
আমার কাছে আসাদুল 10,000 টাকা চাইছে, যে 10,000 টাকা দিলে তুই ঘরে থাকতে পারবি, নাইলে তুই ঘরে থাকতে পারবি না। আপনি যদি 15,000 টাকা দিতে পারেন, হেলে আপনার ঘর হন, আপনার নামে করে দেওয়া হবে দলিল। আমি টাকা দিই না বলে আমার মারধর করতে চাইছে, 3-4জন লোক আনলে হ্যাঁ আমার মারতে পারে না। প্রতিটা ঘরে প্রতিটা লোকের 20,000 10,000 টাকা আছে, আর আমার কইছে তুমি পোশাক আছে, পোশাক বসতে থাকো, তুমি মাছদারি করতে হবে না। অভিযুক্ত আসাদুল নিজেকে নির্দোষ বলছেন। তার দাবি ইউপি সদস্যের নির্দেশেই এই কাজ করতে হয়েছে। এর লাগে আমার লাগে একটু মন কষাকষি হয়েছে। আবাসনের ভিতর দেওয়া সেই টাকা পয়সা আমার দিয়ে চাইতে হয়, আমি চাই না, সেই জন্য আমার বিরুদ্ধে এখন লাগছে। আমারে ইউনো অফিসে নিয়ে কয় টাকা চাইছে, ইউনো স্যারের সামনে বইয়া ওইয়া হইছে, আমার লোকজন আর খেপাইয়া ওই নতুন ঘরের লোকজন আজকে সব নিয়ে গেছে। আমি টাকা পয়সার বিষয়ে কিছু জানি না। আমার বিরুদ্ধে যারা এই মিথ্যাচার করিতেছে, আমি আমার কোনো তাদের উপর বক্তব্য নাই, তবে এখানে যারা উপকারভোগী ঘর পাইছে তাদের কাছে জিজ্ঞেস করলেই সব পাবেন, তারাই উত্তর দেবে, জবাব দেবে। চাঁদাবাজির অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তাও জানেন। এ ব্যাপারে তদন্তের পর ব্যবস্থা নেবেন তিনি। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা একটি তদন্ত কমিটি গঠন করব আমাদের সরকারি কর্মকর্তাদের দ্বারা। এই তদন্ত কমিটি যে রিপোর্ট দেবে সেই রিপোর্ট অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নেব। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের অধীনে পিরোজপুরে 3,179 ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বগুড়ার ধুনটে কবিরাজের অপচিকিৎসায় এক শিশু মৃত্যুর অভিযোগে ওই শিশুর মা ও কবিরাজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার বিকেলে আদালতে 164 ধারায় জবানবন্দি দেন মা আদুরি। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান ওই শিশুর পরিবার ও এলাকাবাসী। আব্দুস সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়ার ধুনটের পারধুনট গ্রামের অসীম প্রামাণিক ও আদরি খাতুনের দম্পতির গেল জুন মাসে কন্যা সন্তানের জন্ম হয়। সম্প্রতি তার শ্বাসকষ্ট দেখা দিলে স্থানীয় হাসপাতাল ও পরে বগুড়া সজিমেক হাসপাতালে ভর্তি করে স্বজনরা। গেল 16 জুলাই চান্দারপাড়া এলাকায় কবিরাজ কেছাম উদ্দিনের কাছে ওই শিশুকে নিয়ে যায় মা আদরি খাতুন। স্বজনরা জানায় কবিরাজের কাছ থেকে ফিটকারি পরা পানি মা নিজে খায় ও শিশুকেও খাওয়ায়। এতে শিশুটি নিস্তেজ হয়ে পড়লে সেপটিক ট্যাঙ্কিতে ওই শিশুকে ফেলে দিয়ে নিখোঁজ বলে প্রচার করে। কবিরাজের কাছে নিয়ে গেছে, নিয়ে যা কবিরাজের ওষুধ খেলেছে, খেলে মারা গেছে, সেই বাচ্চা বাথরুমে ফেলে দিছে। গেল 18 জুলাই ওই শিশুর মৃতদেহ উদ্ধার করার পর 19 জুলাই ধুনট থানায় মামলা করে বাবা অসীম প্রামাণিক। পরে 24 জুলাই বিকেলে আদালতে 164 ধারায় জবানবন্দি দেন ওই শিশুর মা। বাচ্চাটির মাকে আমরা গ্রেপ্তার করি, বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছি এবং আসামি কবিরাজকে আমরা গ্রেপ্তার করেছি। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজন ও এলাকাবাসীরা। কবিরাজের কাছে গেছিল, কবিরাজের ওষুধ খাওয়ার পরে আর মেয়েটা মারা গেছে, তার আমি বিশ্বাস চাই। কবিরাজের দ্বারা বিভিন্ন ধরনের চিকিৎসক যারা গেলে তাদের থেকে টাকা পয়সা নিয়ে ফাঁকি দিয়ে দেয়। যে কোনো রোগের চিকিৎসার জন্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করেন স্বাস্থ্য কর্মকর্তারা। ইউনিয়ন পর্যায় পর্যন্ত স্বাস্থ্যকর্মী আছে। আমাদের সঠিক চিকিৎসার জন্য সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর নির্ভরশীল হওয়া উচিত। এই ঘটনায় মা আদুরি ও কবিরাজ কেছাম উদ্দিন বর্তমানে কারাগারে রয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছি আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। নিউজ 24 দেশ সংবাদে আবারও স্বাগত। ডাকাতিয়া নদীর ভাঙনে দিশেহারা চাঁদপুরের কয়েকশো পরিবার। এরই মধ্যে পুরো জেলায় শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে। কয়েক বছর ধরে অল্প অল্প করে ভাঙার কারণে বিষয়টি নজর এড়িয়ে গেছে কর্তৃপক্ষের। ভাঙন রোধে একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খোকন কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 3 দিকে নদী ঘেরা চাঁদপুরের মানুষ বছর জুড়েই ঝুঁকি নিয়ে বসবাস করেন। একদিকে মেঘনা ভাঙে তো আরেকদিকে ডাকাতিয়া। গেল 1 দশকে ডাকাতিয়া নদীর ভাঙনে শতাধিক পরিবার ভিটেমাটি ছাড়া হয়েছে। নদীগর্ভে হারাতে হয়েছে চাষের জমিও। এখনো ভাঙনের হুমকিতে কয়েকশো পরিবার। বর্ষার দিনগুলো আতঙ্কে কাটে তাদের। এই জোয়ারে মনে করেন যে স্রোত আসে, ওই স্রোতে বাড়ি ঘর সব ভাঙা যায়। আমরা 10-15টা ফ্যামিলি ছিলাম, এখন 5-7টা ফ্যামিলি গেছে গিয়া, এখন 7-8টা ফ্যামিলি আমরা আছি। এই গর্বে দিয়ে যে একজনের স্থায়ী দিছে, 3 মাস পরে কিছু বাগিয়া দিবে, হ্যাঁ কোনো স্থায়ী নাই, একজনের জায়গা দিছে।
মাসখানেক আগে ইসলামপুর ও রঘুনাথপুরের মানুষ ভাঙনের শিকার হয়েছেন। ক্ষতিগ্রস্তরা বলছেন, ধীরে ধীরে ভাঙ্গার কারণে কেউই এদিকে নজর দেয়নি। 3-4 বছর ধরেই বেশিরভাগে আস্তে আস্তে তলিয়ে যায় গিয়া। এটা পরিকল্পনা কয়েকবার পানি উন্নয়ন বোর্ডের কাছে যাওয়া হয়েছে, এটা ইয়া করছে, এরা পানিটা মাপ দিয়ে নিছে, এ পর্যন্ত কোনো পরিকল্পনা নেয় নাই। আজ যা এরকম কালকে সমাধান হয়ে যাইব এরকম করতে যে 10 বছর যাইতেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙ্গনের ঝুঁকিতে থাকা স্থানগুলোতে নদী খনন প্রকল্প অনুমোদন হলে ভাঙ্গন রোধে কাজ শুরু করা যাবে। ডাকাতি পুনর্খননের উপরে একটি ফিজিবিলিটি স্টাডি হচ্ছে, এটি সম্পাদনের শেষে একটা প্রকল্প গ্রহণ করা হবে। তার মধ্যে ইতিমধ্যে আমরা 15টি সেই ঝুঁকিপূর্ণ স্থানগুলো আমরা সেগুলা দেখিয়েছি এবং এটা প্রকল্পে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সুপারিশও করেছি। ইসলামপুরের গাছতলা, রঘুনাথপুর, মৈশাদী, হরিপুর, সাহেববাজার সহ অন্তত 15টি স্থান ডাকাতিয়ার ভাঙ্গনপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম বন্দর দিয়ে চীন, হংকং, থাইল্যান্ড ও ভিয়েতনামে রপ্তানি হচ্ছে উমাসম বা গরু মহিষের নাড়িভুড়ি। চট্টগ্রামের একদল তরুণ উদ্যোক্তা উমাসম বিক্রি করেই আয় করছে কোটি কোটি টাকা। কারণ 1 টন উমাসম বিশ্ববাজারে বিক্রি হয় $8,000। একই সাথে গরুর পিজল যাচ্ছে আমেরিকা সহ চীনে, যা গরুর কুকুরের খাদ্য হিসেবে ব্যবহার করছে তারা। প্রতি টন পিজল বিক্রি হয় $8,000 থেকে $8,500। আর গরুর হাড় ও শিং দিয়েই তৈরি হচ্ছে বোতাম সহ বিভিন্ন ধরনের শোপিস। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। গরুর তৃতীয় পাকস্থলীর স্থানীয় নাম সাতপাল্লা, যা চীন সহ বিশ্ববাজারে ওমাসম নামে পরিচিত। গরু জবাইয়ের পর একসময় নদী খালে ফেলে দেওয়া হতো এসব উচ্ছিষ্ট, যা পরিবেশও দূষণ করত। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে এসব পণ্যের কদর রয়েছে জেনে এখন নিয়মিত রপ্তানি করছেন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তারা। রপ্তানিতে আয় হয় $8,000। ওমাসমটা সারা বছরের চাহিদা থাকে। কোরবানির সময় তো অনেক মানুষ বোঝে না, ওরা সংরক্ষণও করে না। সংরক্ষণ করলে আসলে এটা ভালো একটা প্রাইজে বিক্রি হয়। গরুর পেনিস বা পিজলের চাহিদাও বেড়েছে আমেরিকা, চীন সহ আরো কয়েকটি দেশে। প্রক্রিয়াজাত প্রতি টন পেনিস বিশ্ববাজারে বিক্রি হচ্ছে $8,000 থেকে $8,500। ক্লিন করে তারপর আমরা এগুলা ফ্রিজিং করে, ফ্রিজে আইস করে আমরা আমেরিকাতে, তারপর চায়নাতে, কোরিয়াতে আমরা এক্সপোর্ট করি। এদিকে গরুর হাড় শিং দিয়েই দেশে তৈরি হচ্ছে বোতাম সহ নানা ধরনের শোপিস। এসব পণ্য রপ্তানি হওয়ার পাশাপাশি হাড় শিংও যাচ্ছে বিদেশে। গরুর হাড়গুলো আমরা বিভিন্ন জায়গায় সংগ্রহ করে আমরা এটা আপনার পার্টিদেরকে বিক্রি করি, ওটা দিয়ে সিরিনি বানায়। করোনা সংকটেও গেল অর্থ বছরে 320 কোটি টাকার ওমাসম রপ্তানি করেছে বাংলাদেশ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দেশ সংবাদের সময় হলো আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত দেশ সংবাদে। বরিশালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে নগরীর 5টি ফার্মেসি থেকে $1 লাখ টাকা জরিমানা আদায় করেছে পৃথক 3টি ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নগরীর বান্ধ রোড শেরে বাংলা মেডিকেলের সামনে ফার্মেসিগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফ দস্তগীর, আতাউর রাব্বি এবং মহিউদ্দিন আল হিলালের নেতৃত্বে এবং পুলিশ ও বিজেপির সহায়তায় পৃথক এই অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কুমিল্লার বিভিন্ন সীমান্তে আটককৃত প্রায় 9 কোটি 25 লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। দুপুরে কোটবাড়ি বিজেপি 10 ব্যাটালিয়ন সদর দপ্তর প্রাঙ্গণে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় রিজিয়ন কমান্ডার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের হরিনগর এলাকায় ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানায় অটোরিকশা যোগে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন নাসিমা সহ তার 2 মেয়ে। এ সময় হরিনগর পিত্তলা এলাকায় পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নাসিমার মৃত্যু হয়। আহত হয় তার 2 মেয়ে সিদ্দিকা ও নাফিসা। আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এবার কৃষি সংবাদ।
চুয়াডাঙ্গায় গেল কয়েক বছর ধরে মাল্টা চাষ করে সফলতা পাচ্ছেন কৃষকরা। স্বল্প খরচে লাভ বেশি হয় এই ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। এখানকার মাল্টার সুনাম ছড়িয়ে পড়ায় বিভিন্ন জেলায় কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। জামান আক্তারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে মাল্টা, এই চিত্র চুয়াডাঙ্গার বিভিন্ন মাল্টা বাগানের। এখানকার শিক্ষিত তরুণরা বাণিজ্যিকভাবে মাল্টা চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। কৃষকরা জানান, চারা রোপণের 2 বছর পর গাছে ফল আসতে শুরু করে। একটি গাছ থেকে অন্তত 1 মণ মাল্টা পাওয়া যায়। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় এ ফল চাষে আগ্রহী হয়ে উঠেছে অনেকে। সব ছাড়া হচ্ছে লাভজনক আছে, কম খরচে আছে মাল্টা চাষটা। আমি মাল্টা চাষটার উপরেই বেশি ঝুঁকে পড়েছি। চায়না মাল্টা আছে, বাড়িওয়ান মাল্টা, দেশীয় মাল্টা, তারপর ভিয়েতনামি মাল্টা আছে। চিটাগাং, বরিশাল ওই ব্যাপারীরা আমাদের বাগানে এসে মাল্টা নিয়ে যাচ্ছে, খুবই চাহিদা এই মাল্টাটা। সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছরে চুয়াডাঙ্গায় মাল্টার বাগান বাড়ছে। এখানকার মাল্টার মান ভালো হওয়ায় ব্যবসায়ীরাও কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন জেলায়। 2 মাসের ভিতরে ফল ভাঙা শুরু হয়ে যাবে এবং এটা ঢাকা সব দেশের বিভিন্ন বড় বড় বাজারে যাবে। আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি আরো অনেক বেশি জমিতে এই ফলের বাগান হবে এবং আমাদের দেশীয় মালটা দিয়ে আমাদের দেশের চাহিদা মেটাতে পারবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চুয়াডাঙ্গা জেলাতে প্রায় 71 হেক্টর জমিতে মাল্টা চাষ হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এখন এ পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।